নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তো প্রথম প্যারাটা মনে হয় পড়ছিলাম না? প্রথম প্যারা তো অনেকে দেখছো, এটা আমরা ডিটেলসে বর্ণনা করছিলাম যে ওডন মেলানকোলি আসলে খুব সহজ এবং সাইকোলজিক্যাল কবিতা, হ্যাঁ যদি বলতে পারো। যে এখানে মূলত দুঃখকে প্রশংসা করা হয়েছে। দুঃখকে প্রশংসা করা হয়েছে কেন? যে আসলে দুঃখ যদি না থাকে তুমি সুখটা অনুভব করতে পারবে না। তো এই মেলানকলি যেটা, এই মেলানকলিটা আমাদের জীবনে দরকার। কারণ এই মেলানকলি না আসলে আমরা কি, এই যে আমাদের লাইফে যে সুখ জিনিসটা আছে, সুখ যে একটা অনুভূতি, সেটা কিন্তু উপভোগ করতে পারবো না। ধরো সব সময় তুমি হাসি খুশি, তোমার জীবনে কোনো দুঃখ নাই, তোমার লাইফটা বোরিং হয়ে যায়। দেখবা এই কারণে জাপানে প্রায় 60 থেকে 70% মানুষ একটা সময়কে সুইসাইড করে। এখন কথা হলো ভাই কেন সুইসাইড করে? তারা, মানুষের তো একটা চাহিদা থাকে, রাইট? তো এই জাপানে মানুষদের আসলে চাহিদা বলতে কি, তারা যা চায় সব ছোটবেলা থেকেই পাইতেছে, তাদের কোনো কিছুর অভাব নেই। মোটামুটি বড় লোক সবাই যখন যা মন চাচ্ছে, মোবাইল, ছোটদের কাছে দেখবো মোবাইল আছে, টেকনোলজি গুলো অনেক হাই না? তো একটা সময় গিয়ে তাদের আসলে পাওয়ার মতো কিছু থাকে না। আর কি লাগবে তাদের? তাদের ছোটবেলাতে যেইটা শখ আছে এগুলা পূরণ হইতে থাকে, কারণ অভাব তো নাই ওরকম। তাদের বাড়িঘর গুলোও তো ভালো, কারণ ভূমিকম্পের কারণে তারা একটু টেম্পোরারি বাড়ি বানায় কাঠ টাট দিয়ে। কিন্তু অনেক বড় লোক এক একজন, তাদের যত ইয়া আছে, অনেকে ভ্রমণ করে, বিশ্ব ভ্রমণ করে, অনেকে ঘুরে, তাদের লাইফে কি বিবাহ যে ব্যাপারগুলো যা আছে এগুলো একটা সময় তাদের সব ফুলফিল হয়ে যায়। তো একটা সময় যখন তাদের বয়স 70 হয়ে যায়, তখন আসলে পুরো লাইফটাই তাদের বোরিং লাগে, কারণ তাদের লাইফে আর মেলানকলি নাই, দুঃখ নাই। তো সুখ পাইতে পাইতে এমন একটা অবস্থা, তারা অতিষ্ঠ হয়ে যায়। তো একটা সময় গিয়ে কিন্তু তারা এইটার কারণে একটা সময় সুইসাইড করে, কারণ তাদের আসলে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো নাই। কিন্তু আমাদের কান্ট্রিতে দেখো যে তুমি কিছু একটা করো, একটা কিছু চাচ্ছ, বাবা আমার কাছে নাই টাকা, নাই টাকার জন্য কিনতে পারছো একটা স্বপ্ন, আমি বড় হয়ে এটা করবো, আমার এটা হবে ওইটা হবে, এই স্বপ্ন নিয়ে তুমি বাঁচতেছো, পড়াশোনা করতেছো, যে তোমার একটা স্বপ্ন আছে। তো এটা গিয়া তুমি একটা সময় কি ইনকাম করে তোমার পূরণ করতে করতে 40+, ওইলা তারপর নিজের জীবন বুঝে দিয়ে দেখবা আমাদের দেশে আসলে সুইসাইড তো দূরের কথা, যে এইসব কল্পনা আসে না। কারণ হলো আমাদের চাহিদা পূরণ হইতে হইতে অনেক সময় লাগে, কারণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়, যে আমরা ছোটবেলা পাইনি, তখন একটা কষ্ট থাকে, আমি এটা করব, এরকম করতে করতে দুঃখ কষ্ট মিলে যখন পাই তখন অনেক খুশি হয়ে যায়। তো আমাদের জীবন কিন্তু বোরিং মনে হয় না, সব সময় একটা কিছু না কিছু চাহিদা থাকে, কিন্তু ওদের এরকম থাকে না। তো দুঃখ যদি না থাকে তাহলে তুমি লাইফটাকে উপভোগ করতে পারবা না। তো এই কারণে জন কিটস এই মেলানকলিকে প্রশংসা করছে, যে তুমি দুঃখ পাইছো, এটা নিয়ে এত কষ্ট করার কি, এত দুঃখ করার কিছু নাই। তো এইটা আরো ভালো জিনিস, এটা তোমার লাইফে আসছে বিদায় তুমি পরের জিনিসটা অনুভব করতে পারবা। ঠিক আছে, যাই হোক, আমরা তৃতীয় স্ট্যান্ডায় গেলে এটা মজাটা বেশি পাবো, এখন একটু জানতে হইব। তো এই হলো আসলে মেইন ব্যাপার, যে দুঃখ সুখ দুইটা হলো মুদ্রার এপিট ওপিট। ঠিক আছে, এইভাবে বুঝেছে, মুদ্রার এপিট আর ওপিট, যে একটা ছাড়া, এই পিঠ ছাড়া তো মুদ্রা ওই পিঠ চলবে না, ঠিক এইরকম মুদ্রাটাও দিন ছাড়া যেমন রাত চলে না, মেলানকলি ছাড়াও কি তোমার হ্যাপিনেসটা আসবে না। তো এই কবিতা লেখার মূল উদ্দেশ্য হলো এটা, সবাই মেলানকলিকে ভয় পায় এবং মেলানকলিতে পইরা তারা কি করে এত বেশি মেলানকলি হয়ে যায়, এত বেশি স্যাড হয়ে যায়, তারা কি করে সুইসাইড করতে যায়, এটা করতে যায়, ওটা করতে যায়। তো লাভ বলে কি, প্রবলেম সমাধান হয়? হয় না। কিন্তু তুমি দুঃখ পাইছো, যে সাপোজ এখন ওই যে গত ক্লাসেও বলছি যে বর্তমান যুগের জেনারেশন যেগুলা, যেমন সাপোজ আমি যদি দেখি যে আমার লাইফে হয়তো এখন আরো অনেক চাহিদা আছে, যে আমি আমার লাইফে ফোন হাতে নিছি অনার্স ফার্স্ট ইয়ারে ওঠার সময়, মানে এর আগে আমার বাসা থেকে ফোন অ্যালাউড ছিল না, বিশেষ হয় না, বিশেষ হওয়ার মতো না। তখন ক্রিকেট ক্লাবে খেলতাম, তো তো মোবাইলের প্রতি এত অ্যাট্রাকশন ছিল না। তখন অনার্স ফার্স্ট ইয়ার উঠি, তখন ডিপার্টমেন্ট থেকে দেখা গেছে আমাকে লিডার হিসেবে ইয়া করে, তখন স্যাররা ফোন দেওয়ার জন্য পরে আব্বুকে বলছিল যে এইবার একটা ফোন দিতে পারেন, এখন আর নষ্ট হবে না, এরকম টাইপের। তো দেখো আমার চাহিদা কিন্তু পূরণ হইতে কি অনার্স ফার্স্ট ইয়ার একটা মোবাইল, এখন দেখো কোন সময় ইউজ করে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জীবনকে খারাপ করে না। হয়তো একটা সময় আমার কষ্ট লাগে, আরে বন্ধুরা চালাইতো আমার সামনে, ইয়ে করতো, সবার আছে আমার নাই। কিন্তু একটা সময় যখন আমি পাইছি, তখন ওরা হয়তো একটা লেভেল আছে, আমি হয়তো অন্য লেভেলে আসছি। তো ওই সময় পাওয়ার পরে আমার যে সুখটা, এই সুখটা কিন্তু কারোর মতো দেওয়ার মতো। কারণ আমি যদি
এই ফোনটা না পাওয়ার কারণে তখন যদি আমি সুইসাইড বা কোন একটা অ্যাটেম্প, যখন বাচ্চারা এমন করে যে তুমি দিছো ফোন দাও নাই বাস কিচ্ছা গাল্লাস নাকি, ওই যে কি গেম খেলতে দেয় না এই কারণে সুইসাইড করছে, এরকম তো খবর পাইছো লকডাউনের সময়। তো এখন যদি এই যে সুইসাইডটা করে ফেললো ভাই, সে কি জীবনটাকে উপভোগ করতে পারছে? সে দুঃখ পাইছে, তারা দেয় নাই। তো সে এইটার জন্য কি করছে, আমাকে কেন দেয় নাই, সে এই দুঃখ নিয়ে সে সুইসাইড করছে। তো এই সুইসাইডটা করার ফলে তার কি মোবাইলটা পাওয়া হয়েছে, বা তার কি সে কি লাইফটাকে উপভোগ করছে? করে নাই। কিন্তু তুমি দুঃখ পাইছো এটা থেকে, এটাকে এমন ভাবে নাও যেন তুমি সকালে উঠে একটা গোলাপ ফুল দেখতেছো সুন্দর, এইভাবে নাও। কারণ পরবর্তীতে এই দুঃখের কারণে তুমি অনেক বিশাল সুখ অনুভব করতে পারবো। তো যাই হোক, আমি আসলে পড়ানোর থেকে বেশি এক্সাম্পল দিই, ঠিক আছে, এই হলো সমস্যা। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় প্যারায় আসি। প্রথম প্যারায় বলতেছে যে এই যে দুঃখ পাওয়ার পর, এই দুঃখটা যে পাইছো তুমি, এটার জন্য লিথি নদীতে যাইও না। লিথি নদী কি বলছি, সবগুলা বলছি, ওগুলা আর বলবো না। যে এগুলা করো না, এগুলা করলে কি দুঃখ ঘুচবে না, আরো বাড়বে। কারণ তুমি সুইসাইড করছো, তুমি এগুলা করছো, এগুলা কি মদ পান করছো, তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি কি হ্যাপি লাইফ লিড করতে পারবে না। দুঃখটা আসছে, কিভাবে নিবা। এখন এতক্ষণ বলছে যে দুঃখ পেলে তোমরা এই কাজগুলা কইরো না যদি দুঃখ আসে। এখন যদি দুঃখ তোমার লাইফে আইসা পড়ে, তোমার লাইফে করণীয় কি কি, যে দুঃখ ভোলার জন্য তুমি এই কাজগুলা কইরো না। এখন দুঃখ যদি আসে, তুমি এই কাজগুলা করবা না, তাহলে কোন কাজগুলা করবা? এইবার এখানে দ্বিতীয় স্ট্যান্ডার মধ্যে মূলত আমরা এইটা পাবো, যে যদি আমাদের লাইফে দুঃখটা থাকে, এই দুঃখটাকে আমরা কিভাবে দেখব, সেন্সটা বোঝো, সে কিভাবে বুঝাইছে। আচ্ছা, বলতেছে সেকেন্ড স্ট্যান্ডায় বলতেছে, এখানে তো অনেক ফিগার অফ স্পিচ আছে, তো সব তো আর বলা পসিবল না, ইম্পর্টেন্ট কিছু বলে দেবো, তোমরা একটা কাজ করবে, এটা মানে সাইডে লিখে রাখবা। ফিগার অফ স্পিচ বের করা তো মনে হয় এতদিনে এত কবিতা শিখাইছি, হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, বলি, বাট হোয়েন দ্য মেলানখলি ফিট শেল ফল, যদি বাট যখন, কিন্তু যখন এই মেলানকলিটা, এই দুঃখটা তোমার মধ্যে আসবে, উপযুক্ত সময় যদি আইসেই পড়ে, তোমার জায়গায় যদি আইসেই পড়ে, কিভাবে? সাডেন, হঠাৎ করে, ফ্রম হ্যাভেন লাইক এ উইপিং ক্লাউড, একটা মেঘ থেকে যেভাবে, মেঘ যেভাবে কান্না করে, উইপিং বলতে কি, কান্না করে ভিজে যেভাবে পড়ে, ঠিক হঠাৎ করে। আচ্ছা, বৃষ্টিটা যখন আসে তখন কি আমরা এটা বুঝি, মেঘটা কালো হয়, হঠাৎ করে বৃষ্টিটা আসে। ঠিক তোমার লাইফে যদি এই মেলানকলিটা এই বৃষ্টির মতো যদি হঠাৎ করে আইসা পড়ে, তখন কি হবে? বলতেছে এই বৃষ্টিটা, দ্যাট ফস্টার্স, এই বৃষ্টিটা, যে বৃষ্টিটা পড়বে, আসলে এখানে ক্লাউডটাকে তুমি পার্সনিফিকেশন বলতে পারো, কারণ এখানে ক্লাউডটাকে কিন্তু কান্না করা বুঝাইছে, তাই না? মেঘ কি কাঁদতে পারে? এখানে মূলত সে মেঘ থেকে বৃষ্টি পড়ছে, এই সেন্সটা বুঝাইছে। তো যাই হোক, তো বলতেছে যদি তোমার লাইফে হঠাৎ করে বৃষ্টির মতো মেলানকলিটা আসে, এবং এই বৃষ্টিটা কিন্তু খারাপ না, সেই জায়গায় বলতেছে এই বৃষ্টিটা খারাপ না। তোমার লাইফে বৃষ্টির মতো মেলানকলি আসছে, বৃষ্টিটা কি খারাপ জিনিস? অনেকের মতে আছে না খারাপ জিনিস, তো যে বৃষ্টিতে বন্যা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, বৃষ্টিটা খারাপ জিনিস এরকম। যে বলতেছে এই বৃষ্টিটাকে বন্যা হিসেবে নিও না। এই বৃষ্টিটা কি করে দেখো, বলতেছে দ্যাট, এই বৃষ্টিটা ফস্টার্স, ফস্টার্স মানে কি, লালন পালন করা। এই বৃষ্টিটা লালন পালন করে দ্য ড্রুপ হেডেড, ড্রুপ হেডেড মানে কি, ড্রুপ মানে নুয়ে পড়া, হেডেড মানে মাথা, ফ্লাওয়ার্স অল, যেই ফুলগুলা আছে, মূলত এখানে মানে বোঝানো হচ্ছে যে ফুলগুলা ফুটে, স্পেশালি বসন্তের সময় যে ফুলগুলা ফুটে, এগুলো যখন নুয়ে পড়ে, এই বৃষ্টির পানিটা মূলত এগুলোকে লালন পালন করে। কারণ বসন্তের ফুলগুলো যখন নষ্ট হইতে যায়, এগুলা কি পানি লাগে, ঠিক না? তো এগুলো অনেক সময় কি মানুষের অযত্নে থাকে। তো এইটার পরে কি হয়, এই বৃষ্টিটার ফলে এই যে ফুলটা কি হয়, আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। এখানে এইটা দ্বারা আরেকটা জিনিস বোঝায়, সেটা হলো মানুষ যখন দুঃখটা পায়, এটার মানে এইটা না তার জীবনটা দুঃখ হয়ে যায়। মানুষের লাইফে যখন দুঃখটা আসে, তার লাইফের সুখের যে মুহূর্তগুলা, এটাকে মনে করায় দেয়। মানে এই ফুলটা, নুয়ে পড়া ফুলটা যেমন সজীব হয়ে যায়, সুন্দর হয়ে যায়, ঠিক মানুষের লাইফের যে আগে সুন্দর সুখকর যে সময়গুলা, এগুলা মনে পড়ে। তো এমন হইতে পারে যে তোমার এখন তুমি বন্ধুদের সাথে আসো, এটা মর্মটা তুমি বুঝতেছ না, বন্ধুদের সাথে ঝগড়া হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু একটা সময় যখন এই বন্ধুরা না থাকবে, যখন তোমার লাইফে বিষাদ আসবে, যেমন সাপোজ, ওইভাবে না, প্র্যাকটিক্যাল দেখাই, এখন অনেকে রিলেশন করে না, তো আগে কি বন্ধুদের সাথে খুব আড্ডা মারে, সকালবেলা উঠা ফ্রেন্ড কই আসো সাবেরা যায়, একসাথে বসে আড্ডা মারে। তো
তো যখন রিলেশনে ঢুকে তখন বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। যখন রিলেশনটা ব্রেকআপ হয়, মানে রিলেশনে যখন যায় সে কি ওইটাকেই দুনিয়া ভাবে। যখন ব্রেকআপ হয় তখন কি হয়, তার বন্ধুদের কথা মনে পড়ে, আরে আমার বন্ধুরা তো এইভাবে করতো, আমার ও কিভাবে করতেছে। বা তুমি রিলেশনে থাকাকালীন তোমার স্যাড মুহূর্ত, খারাপ সময়টা, ঝগড়া হয়েছে, তখন চিন্তা হয় আমি ঝগড়া করতে বন্ধুরা এইভাবে। এই যে বলতেছে মেলানকলিটা, তোমার লাইফে যে মেলানকলিটা আসতেছে, এখানে বলতেছে হঠাৎ করে যদি মেলানকলিটা আসে, বৃষ্টির মতো যদি আসে, এই বৃষ্টিটা কিন্তু খারাপ না। এই বৃষ্টিটা লালন পালন করে নুয়ে পড়া ফুলগুলাকে, মানে যেই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা, এগুলা কি হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তো আমাদের লাইফেতে যেই স্মৃতিগুলা মুছা যাওয়ার কথা, এই দুঃখের মাধ্যমে ওই জিনিসগুলো আমাদের মধ্যে কি হট জেগে ওঠে। মূলত এখানে এইটা বলতেছে অ্যান হাইজ দ্য গ্রিন হিল ইন অ্যান এপ্রিল শর্ট, বলতেছে এবং যেই সবুজে ঢাকা যে পাহাড়টা আছে এইটা সতেজ হয়ে ওঠে। এপ্রিল শর্ট, আচ্ছা এপ্রিল বলতে কি, আসলে এখানে এপ্রিল একটা সিজন, তাদের স্প্রিং সিজন। তো ইংল্যান্ডে মূলত 4টা সিজন, উইন্টার, স্প্রিং, অটাম, আরেকটা মনে হয় সামার। এই 4টা স্প্রিং 3 মাস পর পর। তো মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস উইন্টার সিজন থাকে। তারপরে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস স্প্রিং সিজন থাকে। তো ওই সময়টায় মূলত ফুল ফল এই সবুজের সমারোহ থাকে। তো বলতেছে এই বৃষ্টির মাধ্যমে ওই জিনিসগুলো আরো কি হয়ে যায়, ঢাকা যে অবস্থা গাছ, এগুলো কি হয়ে যায়, সজীব হয়ে যায়। তো এটার মাধ্যমে কি, যেগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার কথা, যেগুলো আমরা ভুলে যাওয়ার কথা, এই জিনিসগুলো কি হয়ে যায়, আবার আগের মতো ঠিক হয়ে যায়। তো এখানে মূলত বলতেছে এই যে আমাদের লাইফে যে দুঃখগুলো আসে হঠাৎ বৃষ্টির মতো, এইগুলো খারাপ না। এই জিনিসগুলো আসলে আমাদের লালন পালন করে আমাদের আগের স্মৃতিগুলাকে, সুখকর মুহূর্তগুলাকে আবার মনে করায় দেয়। তাহলে এখানে বোঝা গেল যে ব্যাপারটা কিন্তু আসলে খারাপ সে বলতেছে না, এখানে কিন্তু অনেক কম্পেয়ার ইউজ করতেছে, ঠিক না, সিমিলি, মেটাফর এরকম টাইপের। আচ্ছা তারপরে বলতেছে, তাহলে এইটুকু বুঝলাম। তাহলে এখন যে ভাইয়া বললেন যে এই দুঃখগুলো এইভাবে আসে, তাহলে আমাদের কি করণীয়। তো এবার বলতেছে যে দেন গ্লট, গ্লট মানে হলো গ্লো, ঠিক আছে, দাই সরো। তখন যখন এরকম তোমার লাইফে যে হঠাৎ করে বিষণ্ণতা আসবে, হঠাৎ করে দুঃখটা আইসা পড়বে, তখন তুমি কি করবা, বলছে দেন তখন গ্লো দাই সরো, তোমার এই দুঃখটাকে ভুলার চেষ্টা করবে কিসের মাধ্যমে, অন এ মর্নিং রোজ, মানে বসন্তের যেই ফুলগুলো আছে, মর্নিং রোজ বলতেছে বসন্তের সময় ভোরের বেলা যে ফুলগুলা ফোটে, তুমি মনে করো ভোরবেলা গেলা, যাওয়ার পরে দেখলাম ভোরের উপর ফুলগুলোর উপর শিশির বিছে, ফুলগুলো যেমন সুন্দর, ঠিক এই মেলানকলিটাকে তুমি এইভাবে গ্রহণ করো। যেমন একটা ফুলকে দেখে তুমি আনন্দ হও, এই মেলানকলিটা, তুমি যদি দুঃখ পাও এইটাকে নিয়ে এত বিষণ্ণতায় চলে যাও না। দুঃখ আসছে, তুমি এটাকে কি আনন্দ সময় যেভাবে নাও ঠিক এইভাবে গ্রহণ করো। এর ফলে কি হবে, তোমার এই দুঃখটা বেশি দুঃখ লাগবে না, তখন এটা অন্যরকম একটা ফিল দিবে তোমাকে, ঠিক আছে। এবং মনে করো যে এই দুঃখ আসছে, হয়তো এটা পরে ভালো কিছু হবে। আমরা অনেক প্রবাদ বাক্য বলি না, অনেকের কথা বলি না, দুঃখ আসছে সুখ আসবে, ওয়েট করো, এটা নিয়ে এত চিন্তিত হইও না, মন খারাপ করো না, এগুলো আমরা সান্ত্বনা দিই না। ঠিক এইরকম ব্যাপারটা হয়েছে যে মর্নিং রোজ যেমন ফুটে, ঠিক তোমার যদি দুঃখ আসে তুমি এইটাকে এমন ভাবে নাও যে হঠাৎ করে সকালবেলা উঠা তুমি যেমন বসন্তের সময় যে গোলাপ ফুলটাকে দেখছো, গোলাপ ফুলটা কেমন একটু শিশির ভেজা, যেরকম একটা সুন্দর, ঠিক ওই রকম ভাবে এই দুঃখটাকে দেখার চেষ্টা করো। অথবা দেখো এগুলো কিন্তু সবই কম্পেয়ার করতেছে, হ্যাঁ, অথবা অর অন দ্য রেইনবো অফ দ্য সল্ট স্যান্ড ওয়েভ। সল্ট স্যান্ড মানে কি, লবণাক্ত বালু। আসলে এখানে বলতেছে যে সমুদ্র যে সৈকতটা আছে এর পাশে যে বালুগুলা, ওইখানে যেরকম একটা আসলে রেইনবো মানে রংধনু হয়, এই রংধনুটাকে দেখে তোমার যখন লাইফে দুঃখ আসবে, এই রংধনুটা দেখো, রংধনুটার মধ্যে কি সিম্বলাইজ করে, যেমন অনেক 7 কালারের রং থাকে। তো এখান দ্বারা বোঝায় যে মানুষ এই 7 কালার রঙের মতো মানুষ কখনো একরকম থাকে না। যেমন কালার গুলা চেঞ্জ আছে, অনেকগুলা কালার আছে একটা জিনিসের মধ্যে, ঠিক মানুষের মধ্যে অনেকগুলা জিনিস আছে, খারাপ দিক আছে, ভালো দিক আছে, খারাপ সময় আছে, ভালো সময় আছে। এই রংধনুটাকে দেখো, দেখা এইখানে খোঁজার চেষ্টা করো
যে খারাপ সময় যাচ্ছে, এখানে ভালো সময় আসতে পারে। এইভাবে তুমি দুঃখ পেলে এইভাবে এই জিনিসগুলো এই ভিউর মাধ্যমে তোমার দুঃখটাকে গোচার চেষ্টা করো। অর অন ওয়েলথ অফ গ্লোভড পিওনিস। আচ্ছা, গ্লোভ পিওনিস হলো এক ধরনের ফুল আর কি, মানে পৃথিবী যেমন গোলাকার না, ঠিক গোলের মতো থাকে ফুলগুলা হয়তো। অথবা তুমি ওই যে সম্পদ, যেই সুন্দরগুলা বা সমৃদ্ধ যেই সুন্দর ফুলগুলা থাকে, এইগুলাকে দেখা কি করো, তোমার দুঃখগুলাকে গোচানোর চেষ্টা করো। তো এটার মাধ্যমে কি, আমাদের মাধ্যমে কিন্তু একটা সিনারি আনতেছে, ইমেজ আনতেছে, তাই না? আমরা যখন জন কিটস পড়ছি বলছি কি 5টা সেন্স পাবা, তো এখানে কিন্তু সেন্সের মধ্যে আসছে যে সাইটের সেন্সটা আসতেছে, দেখার যেই ব্যাপারটা, ঠিক না? এই জিনিসগুলো পাচ্ছ তুমি। আচ্ছা, এরপরে যে উইপিং ক্লাউড, বৃষ্টিতে পড়তেছে, লালিত পালিত করতেছে, ঠিক এই জিনিসগুলা মূলত আসলে আমাদের কিন্তু এই যে তার যে সেন্সগুলা, আমাদের কিন্তু সবগুলা সেন্স সক্রিয় হচ্ছে। দেখো তুমি কিন্তু এই দুনিয়াতে চলে গেছো এরকম মনে হচ্ছে, যদিও ওইভাবে আমি পড়াইতে পারি না, কিন্তু অনেক যখন স্যাররা খুব অনেক থাকে না ইউনিভার্সিটির স্যাররা, যারা খুব অনেকভাবে দেখায়, তখন মনে হয় যে আমরা ওই দুনিয়াতে চলে গেছি, এরকম লাগে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো অথবা দেখো কতগুলা দিছে, যে প্রথমে বলছে যখন এই যে আমাদের লাইফে মেলানকোলিটা দুঃখটা আসবে, হঠাৎ করে যেভাবে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এইভাবে যদি আমাদের লাইফে দুঃখটা আইসা পড়ে তখন কি হবে? তো বলতেছে এই মেঘগুলা, এই বৃষ্টিটা খারাপ না, এই বৃষ্টিটা মূলত আসলে নুয়ে পড়া ফুলগুলাকে আবার ফুটায় দেয়, মানে আমাদের লাইফের যেই সুখকর মুহূর্তগুলো আছে এগুলাকে আবার মনে করায় দেয়, ঠিক আছে? এই বৃষ্টিটার মাধ্যমে। আবার বলতেছে এই বৃষ্টিটার মাধ্যমে এই যে গ্রিন জায়গাগুলো আছে, যে সুন্দর জায়গাগুলো পাহাড়ে ঢাকা, এই জিনিসগুলোকে আবার সতেজ করে তোলে। তাহলে এই যে দুঃখটা আসতেছে এটা খারাপ না, আমাদের আগের যে সুখকর মুহূর্ত এগুলাকে আবার সজীব করে তুলতেছে। এবং বলতেছে যদি এরকম দুঃখ পাও তুমি, তাহলে তুমি কি করবা? এটাকে ভোলার চেষ্টা করবে এমন ভাবে যে মনে হয় যে একটা গোলাপ ফুল তুমি দেখতেছো শিশির ভেজা বসন্তের সময়, ঠিক যেমন অনুভূতি ঠিক ওইভাবে নাও। কারণ এই দুঃখের মাধ্যমে কিন্তু তোমার সুখগুলা মনে পড়তেছে, এবং এইটার মাধ্যমে তুমি কাটায় আবার কি তুমি সুখের দিকে যাবা। এইভাবে তুমি এটাকে গ্রহণ করো। দুঃখ পাইছো একবারে ভাইঙ্গা পড়ে গেছো শেষ, এরকম না, ঠিক আছে? তো এই জায়গাটা আসলে জন কিটস তার পার্সোনাল লাইফটাকেও আনছে, যে এই যে ফ্যানি ব্রাউন যে আছে তার গার্লফ্রেন্ড, যে কিনা আসলে তার সাথে এই কাজটা করছে, তো তার কথাগুলো সে মনে কইরা সেই ব্যাপারগুলো লেখছে। আসলে জন কিটসের লাইফটাই তো দুঃখের গেছে, সুখের চিন্তা করছে কেমন আল্লাহ জানে, আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। আচ্ছা, যাই হোক। পরে বলতেছে অর ইফ দাই মিস্ট্রেস সাম রিচ অ্যাঙ্গার শোস, অথবা এটাকে এমন ভাবে না, এই দুঃখটাকে এমন ভাবে গ্রহণ করো যেমন ইফ দাই মিস্ট্রেস, তোমার যে মিস্ট্রেস আছে, তোমার যে লাভেবল পার্সন আছে, মেয়েদের আর কি, মূলত এখানে মেয়েদের বুঝাইছে, যে দাই মিস্ট্রেস সাম রিচ অ্যাঙ্গার শোজ, যখন এইটাকে এমন ভাবে নাও, বলতেছে অর এই দুঃখটাকে এমন ভাবে দেখো যখন তোমার যে মিস্ট্রেস আছে সে খুব রাগান্বিত। এখন সে যখন রাগ করে তুমি কি করবা? বলতেছে অ্যামফ্রিজন হার, তার হাত দুইটা ধরো, কোমল হাত দুইটা ধরো, সফট হ্যান্ড, অ্যামফ্রিজন হার সফট হ্যান্ড, তার কোমর হাত দুইটা ধরো, অ্যান্ড লেট হার র্যাব, এবং তাকে বকতে দাও, সে বকুক, সমস্যা নেই। অ্যান্ড ফিড ডিপ, এবং তাকে খাওয়াও, এখানে খাওয়া বলতে কি আসলে তার দিকে তাকাও, ডিপ আপন হার ফিয়ারলেস আই, তার চোখের দিকে তাকিয়ে থাকো। সে বকতেছে, তারা বকতে দাও। বকতেছে দেখে তুমি কি করবা? এই যে মেলানকলি ব্যাপারটা, যে এখানে আসলে কম্পেয়ার করছে যে কেমন। প্রথমে বলতেছে যে দুই দুঃখ পাও, এটাকে এমন ভাবে নাও, ধরো তোমার বিলাভ তোমার উপর খুব রাগান্বিত, খুব রাগী হয়ে তোমার দিকে তাকায় আছে, তুমি কি করলা? তার সফট হ্যান্ড দুইটা ধরো, ধরার পর তারে বকতে দাও, সে বকুক, সে বকুক, তুমি তার চোখের দিকে তাকায় থাকো। তো এর মধ্যে কি হবে? তার রাগটা তোমার মধ্যে দিচ্ছে। ঠিক মেলানকলিটাকে তুমি এইভাবে নাও, এবং এই মেলানকলির মধ্যে এমন কিছু দেখার চেষ্টা করো যেটার মাধ্যমে তুমি সুখ পাও। যেমন এখানে যেহেতু তোমার মিস্ট্রেস রাগান্বিত হইয়া বকাবকি করতেছে, তো তোমার কাছে তো ব্যাপারটা খারাপ লাগার কথাই। তো বলতেছে এইটা খারাপ লাগার থেকে তুমি ওর সাথে রাগারাগি না করে তার হাত দুইটা ধরো, ধরার পরে তার চোখের দিকে তাকায় থাকো, ঠিক আছে? চোখের দিকে তাকা দাও, তারে বকতে দাও, সে বকুক। তো একটা সময় দেখবা থাইমা যাবে। ঠিক তখন কিন্তু এই জিনিসগুলো এত কষ্টের মনে হয় না, কারণ তার চোখ দুইটা সুন্দর, তোমার বিলাভদের চোখ দুইটা তো এমনি সুন্দর হবে, কারণ তুমি চোখ দেখে তো পছন্দ করো। তো তার কোমল হাত দুইটা ধরো, এমনি ঠান্ডা হয়ে যাবো বুক। আবার তুমি চোখের দিকে তাকায় থাকো, দেখবা সে যতই রাগান্বিত হোক, যতই বকাবকি হোক, তারে বকতে দাও, সে বকতেছে, কিন্তু তুমি ওইটা দেখে একটা প্রশান্তি পাইতেছো।
ঠিক মেলানকলিটাকে তুমি এইভাবে নাও। তোমার লাইফে দুঃখ হয়েছে, সমস্যা নাই, এটাকে এই দুঃখের মধ্যে শেখার চেষ্টা করো। দেখো মিনিংটা কি আছে এখানে, এই দুঃখটার মধ্যে কিছু শেখার চেষ্টা করো যাতে এই জিনিসটা তোমার এই দুঃখটাকে কম করে। যেমন সাপোজ আমার লাইফে বর্তমান সময় টিভিতে অনলাইনে পড়াইছি, এখানে অনেক শত্রু লাগছে পিছে, জানোই। তা আমি কি করছি, এটাকে বন্ধ দিছি, বন্ধ কিন্তু দেইনি, বলছি দিমু। তো এইটার মধ্য থেকে, এই দুঃখের মধ্য থেকে আমি যদি সব অফ করে এক জায়গায় বয়ে থাকতাম একরকম, আমি এখানে কি করতেছি, এখান থেকে শিখছি না এবার মানুষদের এইভাবে বিশ্বাস করা যাবে না অন্ধের মতো। এখান থেকে এই দুঃখটা পাওয়ার পরেও কিন্তু একটা মনের ভিতরে প্রশান্তি আছে না, যে এইটার মাধ্যমে একটা লেসন শিখলাম যে আমি যারটার সাথে এভাবে করা যাবে না। ঠিক এই জিনিসটাই জন কিটস বলতে যাচ্ছে, যে এই দুঃখগুলাকে এমন ভাবে নাও যে এই দুঃখের মধ্যে তুমি নিজেকে যে শুধরায় নিবা, এটার মধ্যে এমন কিছু খোঁজো যেটা কি করবে, তোমার লাইফটাকে চেঞ্জ করবে এবং এই দুঃখটাকে তোমার ঘুচায় দেবে। বুঝাইতে পারছি? এই অনেক মিনিংফুল কিন্তু ব্যাপারগুলো। জন কিটস এর কবিতা তো আসলে তুমি যদি মিনিং দিয়ে না বুঝো, তুমি মনে করো জাস্ট পড়তেছো, লাইন বাই লাইন এটা পড়ছো, তো তোমার কিন্তু কিছুই থাকবে না। এটার ভিতরের মিনিং গুলো বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তো যাই হোক, আশা করি বুঝাইতে পারছি, এটা আবার দেখবা, বুঝবা। তো দ্বিতীয় প্যারা গেল, এবার লাস্ট প্যারা, 3 নম্বর প্যারা। তো এখানে আমি কিন্তু ফিগার স্পিচ কিছুই বলিনি, এখানে অ্যালিটারেশন আছে, কনসোনেন্স আছে, এগুলো বের করা শিখাইছি। যদিও তাও সমস্যা হয় ভাই, আমি এটা বুঝি না, সেই ক্ষেত্রে বলবা আমি ফিগার স্পিচ গুলা কোনটা, হয়তো ছবি তো এখানে নাই, পারবা ইনশাল্লাহ বের করে দেখাইবা। এখানে বলতেছে অর, এখানে প্রত্যেকটাই কি করতেছে, কম্পেয়ার করতেছে, তাই না? মেটাফোর ইউজ করতেছে, সিমিলি ইউজ করতেছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। অ্যানজামমেন্ট, লাইনের মাঝখানে যখন থাইমা যায়, ক্যাজুরা, এই জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে হবে। যেমন ফিড, ডিপ, এখানে কি অ্যালিটারেশন ইউজ হয়েছে, কনসোনেন্সও ইউজ হয়েছে। যেমন ডিপ দুইটা কথা আইছে, ড সাউন্ড রিপিট হয়েছে। আবার ই সাউন্ড গুলা আসছে না, ফিড, ডিপ, এগুলা কি সব ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট। আবার শেষে পি সাউন্ড আছে, ঠিক আছে? ভাওয়েল সাউন্ডটা থাকলে কি হয়, অ্যাসোনেন্স। আর শেষে যখন কনসোনেন্ট সাউন্ড আবার একই রকম থাকে, সেই ক্ষেত্রে কি হয়, কনসোনেন্স হয়। তো জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, তো দ্বিতীয় প্যারা পর্যন্ত গেল। তৃতীয় প্যারাটা একটু বইলা দিই, বুঝবা। তো বলতেছে, প্রথমে বললো যে মেলানকলিটাকে আসলে এইভাবে যাইও না, এইদিকে যাইও না, এইভাবে নিও না, ঠিক আছে? দ্বিতীয় প্যারাতে বলতেছে যদি আইসেই পড়ে তোমার লাইফে, এটা খারাপ কিছু না, এটা তোমার লাইফের সুখকর মুহূর্তগুলাকে মনে করে, এবং যদি আসেও তুমি এটার সাথে কিভাবে বিহেভ করবা, কিভাবে বিহেভ করলে তোমার মেলানকলিটা কইমা যায়। তুমি কি করো, ওই তোমার যেমন মিস্ট্রেস যখন তোমার উপর রাগান্বিত করে, এটা তোমার জন্য মেলানকলি, তখন তুমি তার কোমল দুইটা হাত যেভাবে ধরো, ঠিক মেলানকলির মধ্যে এরকম কিছু খোঁজো যেটা তোমাকে কনসোলেশন দিবে, এবং তোমার প্রেমিকাকে বকতে দাও, এবং তার দুই চোখের দিকে তাকায় থাকো। এর মধ্যে কি তোমার একটা প্রশান্তি আসবে। ঠিক মেলানকলি যখন আসবে, এই দুঃখের মধ্যে তুমি এমন কিছু পাওয়া যেটা প্রশান্তি আসবে, কারণ এই দুঃখগুলো যখন আসে আমাদের এক একটা লেসন শিখাই দেওয়া যায়। তো ওই জিনিসগুলো নাও, তুমি দেখবা এই মেলানকলিটা আর অতটুক মনে হবে না, এটা আনন্দদায়কই মনে হবে। তো এইগুলা বললো। এবার তৃতীয় প্যারা আসতেছে, মেলানকলি কি, ইম্পর্টেন্ট লাইন, কোটেশন। শি ডুয়েলস উইথ বিউটি, এখানে শি বলতে কারে বলছে, মেলানকলিরে পার্সোনিফাই করছে। শি মেলানকলিরে পার্সোনিফাই করছে। শি ডুয়েলস উইথ বিউটি, এই মেলানকলিটা সুন্দরের মধ্যে বসবাস করে। মানে কি, যে সুন্দর যে জিনিসগুলা, এগুলা দেখতে আমরা সুন্দরই মনে করি, কিন্তু এই মেলানকলি গুলা কোথায় থাকে? এই মেলানকলি গুলা সুন্দরের মধ্যেই থাকে। কারণ খারাপ না থাকলে তুমি সুন্দর যেটা বুঝবা না। তোমার সামনে সবসময় কালো ব্ল্যাক ফুল থাকে, ব্ল্যাক কালার সব থাকে, পচা টাইপের কিছু থাকে, তোমার ওইটাই ভালো লাগবে। কিন্তু এই ব্ল্যাকের মধ্যে যখন একটা সুন্দর থাকে, তখন তুমি বুঝবা না এইটার থেকে এইটা সুন্দর। তাহলে সুন্দরের মধ্যেই কি থাকে, মেলানকলি থাকে। মেলানকলি আলাদা থাকে না, এটা থাকে সুন্দরের মধ্যেই। সুন্দর জিনিসগুলোর মধ্য থেকে হয়তো খারাপ জিনিসগুলো যখন বের হয়, তখন আমরা বুঝি আর এটা খারাপ, আর এটা খারাপ দিকেই তুমি বুঝতে পারো যে এই জিনিসটা সুন্দর। বুঝতে পারছো? এরকম। তাহলে কি, শি ডুয়েলস উইথ বিউটি, সে মেলানকলির মধ্যেই বসবাস, সুন্দরের মধ্যে বসবাস করে। বলতেছে বিউটি দ্যাট মাস্ট ডাই, এবং সুন্দর একটা সময় মারা যায়। এই কথাটার মানে কি হইল, যে সে সুন্দরের মধ্যে থাকে এবং সুন্দর একটা সময় মারা যায়। তার মানে কি, সুন্দর যদি একটা সময় বিলীন হয়ে যায়, তাহলে কি
এই মেলানকলিটাও কি হবে একটা সময় বিলীন হয়ে যাবে। সেন্সটা একটু কাজে লাগো যে কত কিছু আসলে সে ইউজ করছে এখানে, যে এটাকে বলা হয় কি অনেকটা অক্সিমোরন টাইপের, ঠিক না? যে বলছে কি শি ডুয়েলস উইথ বিউটি, সে সুন্দরের মধ্যে বসবাস করে। এই মেলানকলি সবসময় সুন্দর মনের মধ্যে এগুলা থাকে। চিন্তা করবা যারা ভালো তাদের লাইফে সবসময় খারাপ জিনিস ঘটে, ঠিক আছে? সুন্দরের মধ্যেই থাকে। তো এই সুন্দর যেমন চিরস্থায়ী না, এই মেলানকলিও চিরস্থায়ী না। কম্পেয়ার করছে কি দ্বারা দেখছো? আচ্ছা, অ্যান্ড জয়, এবং জয় হুজ হ্যান্ড ইজ ওভার অ্যাট হিজ লিভ বাইডিং অ্যাট ইউ। আচ্ছা, বলতেছে এবং বলতেছে হ্যান্ড ইজ ওভার হিজ লিভ, বলতেছে হাত থেকে ঠোঁট পর্যন্ত। এই ঠোঁটটা কি, এগুলা ধারা আসলে সব মানুষের সৌন্দর্য বুঝায় আসলে ব্যাপারগুলা। যে এই জিনিসগুলা মনে করো সবসময় কি থাকে না, সুন্দর থাকে না। জয় সবসময় হাসি খুশি থাকে না, ঠিক এই মেলানকলিকেও থাকে না। এটা কি একটা সময় অ্যাডিউ মানে কি গুড বাই, আমাদের বিদায় জানায়, বিডিং অ্যাডিউ। হ্যাঁ, অ্যান্ড একিং প্লেজার হাই, একিং প্লেজার নাই, বলতেছে একিং প্লেজার ব্যথাযুক্ত খুশি। মানে কি ব্যথাযুক্ত আবার খুশি হয় কেমনে? যে যখন তুমি অতিরিক্ত খুশি হইবা তখন কি হয়ে যায়, অনেক সময় কান্না করে দেয় না? তো অতিরিক্ত যখন বেশি খুশি হয়ে যাবে, যখন তুমি কান্না করবা, এই অতিরিক্ত খুশিগুলো আমাদের কি করে দুঃখের সময়কে নিয়ে আসে। এত বেশি খুশি হওয়া যায় না লাইফ নিয়ে। যখন তুমি লাইফে অতিরিক্ত খুশি হবা তখন কি আসবে, তোমার লাইফে কিন্তু খারাপ সময় আসবে। তো এখানে এই কারণে বলতেছে অ্যান একিং প্লেজার। একিং মানে কি যন্ত্রণাদায়ক, প্লেজার মানে কি আনন্দ। যন্ত্রণাদায়ক আনন্দ যখন তুমি পাও, এখন যন্ত্রণাদায়ক আনন্দ এই কথাটা একটা অক্সিমরন। কি অক্সিমরন? যে যখন কন্ট্রাডিক্ট দুইটা ওয়ার্ড একসাথে বসবে কিন্তু একটা সেন্স প্রকাশ করে। যেমন একিং যন্ত্রণাদায়ক, প্লেজার আনন্দ। যন্ত্রণাদায়ক আনন্দ মানে কি, যখন তুমি অতিরিক্ত আনন্দ হবা, টার্নিং টু পয়জন, এই আনন্দটা পয়জনে রূপ নিবে, মানে বিষাক্ততে রূপ নিবে। এই আনন্দটার যখন অতিরিক্ত বেশি আনন্দ হবা, এই অতিরিক্ত আনন্দটা তোমার বিষের সাথে কম্পেয়ার করা হয়েছে। যে বিষে কি হয়ে যায়, টার্নিং হয়ে যায়, রূপ ধারণ করে। কারণ বেশি যখন আনন্দ হও, তুমি মানুষের এমন এমন কিছু কমিটমেন্ট করে ফেলো যেটা তুমি কখনো পূরণ করতে পারবা না, ঠিক আছে? এবং এছাড়াও অনেক কিছু আছে, অনেক সেন্স প্রকাশ করে এখানে। এবং বলতেছে হোয়াইল, তাহলে এখানে কিন্তু অক্সিমরন, এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখো যে একিং প্লেজার। বলতেছে হোয়াইল যখন দ্য বি মাউথ সিপস, যখন বি বলতে কি মৌমাছিগুলা ফুল থেকে যখন মধুগুলা নেয়, তারা যখন আসে ওইখানে কিন্তু ফুল থেকে মধু নেওয়ার পরে এই যখন অতিরিক্ত মধুগুলা নেয় তখন কিন্তু এটা বিষে পরিণত হয়। আবার যখন মধুগুলা নিয়ে আসে ওইখানে কিন্তু বিষটা রাইখে আসে। তো এত সুন্দর একটা ফুলের মধ্যে কি আছে, বিষ, তানে তারা একটা ইয়া রাখে। আবার যখন তুমি অতিরিক্ত কিছু পান করবে, এখানে আসলে কম্পেয়ার করা হয়েছে, অতিরিক্ত যখন তুমি কিছু নিবা সেটা কিন্তু বিষ হয়ে যায়। তুমি মনে করো মজা পাইছো কোন একটা কিছু নিতেছো, বা সাপোজ আমরা বিরিয়ানি লাইক করি, ইচ্ছা মতো খাইতেছি, রেগুলার খাই, একটা সময় কি গ্যাস্ট্রিক এর ভিতরে আলসার অবস্থা খারাপ, ঠিক আছে? তো বলতেছে অতিরিক্ত কিছুই ভালো না। বলতেছে ইন ভেরি টেম্পল অফ জেলাইট ভেল্ড মেলানকলি হ্যাজ হার সোভারেন শাইন। বলতেছে এখানে টেম্পল, যেই মন্দিরগুলাতে ডিলাইট আনন্দ থাকে, আনন্দের দেবী থাকে, এখানে ইনডাইরেক্টলি বুঝাইছে আনন্দের দেবী থাকে, ওইটার মধ্যেই মেলানকলির দেবীও থাকে। তার মানে আনন্দের দেবী, মেলানকলির দেবী, দুই জিনিসটাই মন্দিরের মধ্যেই থাকে, ঠিক আছে? তো ওই জিনিসটাকে আমরা কি করি, হয়তো দেখি না। বলতেছে দাও সিন অফ নান সেভ হিম হুজ, কি বলতেছে স্ট্রেনাস মানে কি স্ট্রং বুঝাইছে, টাং ক্যান ব্রাস্ট জয় গ্রেভস এগেইনস্ট, আচ্ছা প্যালেট ফাইন। আচ্ছা যাই হোক, এখানে শেষের যে কথাগুলো বলছে এগুলা যে মূলত আসলে আনন্দ এবং দুঃখ একসাথেই থাকে। আমরা হয়তো সেই জিনিসগুলা দেখি না, আমরা শুধু সামনে যা দেখি ওই জিনিসটাকেই আমরা কি করি, ফলো করি। আমরা শুধু সুখ জিনিসটাই পাইতে চাই। তুমি একটা ফল খাবা, গ্রেপ খাবা, গ্রেপটা খাওয়ার জন্য কি এটাতে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। এটা যে ভালো হবে এমন না, ফল তো ভালো হওয়ার কথা, কিন্তু এটাতে খারাপও হইতে পারে, ভালো হইতে পারে। ঠিক মেলানকলি এবং ফলটা যদি খারাপ হয় তাহলে আরেকটা ফল খায় বুঝবা যে না এটা ভালো। ঠিক এরকম মেলানকলি, ডেলাইট, আনন্দ সবগুলো একসাথেই থাকে।
আমরা হয়তো এগুলাকে কি করি, অ্যাভয়েড করে চলি, ঠিক আছে। বলতেছে হিজ সোল শেল টেস্ট দ্য স্যাডনেস অফ হার মাইট, এই তো বুঝবা, এগুলো তার বোঝার কিছু নাই। বলতেছে অ্যান্ড বি অ্যামং হার ক্লাউডি ট্রফি হার্ট, বলতেছে এই মেলানকলিটাকে, বলতেছে হিজ সোল শেল টেস্ট অ্যান্ড স্যাডনেস অফ হার মাইট অ্যান্ড বি অ্যামং হার ক্লাউডি ট্রফিজ, যে মেলানকলিটা আসছে, এই মেলানকলিটাকে এইভাবে, হার বলতে এখানে মেলানকলি বোঝাইছে, হার মাইট, যে হিজ সোল শেল টেস্ট দ্য স্যাডনেস অফ হার মাইন্ড, মানে মেলানকলির যেই টেস্টটা আছে, যেই দুঃখটা আছে, এইটাকে টেস্ট করো এবং এটাকে এমন ভাবে নাও, অ্যান্ড বি অ্যামং হার ক্লাউডি ট্রফিজ হাগ, মনে করো যে ট্রফি জিতছ, এরকম ভাবে এটাকে কি করো, নাও। তো শেষের 2 লাইনটা আসলে তোমাদের ইম্পর্টেন্ট। ক্লাউডি ট্রফি বলতে এখানে আসলে সাকসেসফুল, এটাকে গ্রেট ভাবে নাও, এটাকে আসলে অভিশাপ ভাবে নিও না। মেলানকলিটা আসছে, এই মেলানকলিটাকে আশীর্বাদ ভাবে নাও, যেমন একটা ট্রফি যেমন জয় করা যেভাবে খুশি নিয়া, ঠিক এরকম মেলানকলিটা পাইলেও ঠিক এইভাবেই নাও। এটাকে আসলে দুঃখটাকে যেভাবে গ্রহণ করো, মেলানকলিটাও গ্রহণ করো, কারণ একটা পাইছো দেখি আরেকটা পাবা, নাহলে অন্যটা পাবা না, ঠিক আছে। তো এখানে মেইন থিম হলো আসলে এইটা। তো শেষের 2 লাইনটা তুমি কোটেশন হিসেবে দিবা। এই স্ট্যান্ডার, 3য় স্ট্যান্ডার প্রথম 2 লাইনটারও তুমি কোটেশন হিসেবে দিতে পারো। ওই যে টেম্পলের, যেই টেম্পলে আসলে দুঃখ থাকে, ওই টেম্পলে কি থাকে, সুখও থাকে, ওই জিনিসটারে কোটেশন হিসেবে নিতে পারো। সেকেন্ড স্ট্যান্ডারটা তো আরো মজাদার, ওইটাকেও নিতে পারো। এইভাবে মূলত আসলে জন কিটস মেলানকলিটাকে কি করছে, প্রশংসা করছে, যে মেলানকলি আছে দেখেই আসলে সুখটুক আছে। ওই যেমন কিছু জিনিস আছে না, যে অনেকটা এরকম যে মেঘ দেখে করোনা বয়, আড়ালে তার সূর্য হাসে, বা এমন আছে যে দিন রাতকে বলে, যে আলো অন্ধকারকে বলে যে অন্ধকার ভাই তুমি অনেক কালো, তো অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, ঠিক আছে। তো মেলানকলিটাকে আসলে মেলানকলি বইল না, কারণ মেলানকলির কারণেই হ্যাপিনেসটা আসে। মূলত আসলে এইটার মেইন থিম আসলে আমাদের এইটাই বুঝাইছে। তো এই হলো আসলে জন কিটসের মেলানকলি কবিতা। আমার মনে হয় না এটা বেশি কঠিন, আসলে এই জায়গার মধ্যে অনেক সেন্স লুকায় আছে, এই হলো মেইন ব্যাপার। এখন আমরা যখন পড়ি, এই সেন্সটা পড়ি না। যেমন সাপোজ তুমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যখন তুমি দেখবা এটা লাইন টু লাইন খালি বাংলা পড়ে গেছে, তো বাংলা পড়ে যাওয়াতে ওরা অনেক সময় এটার মিনিংও বলে না, তখন আমাদের মধ্যে কনফিউশন থাকে, আর এগুলা কত কঠিন। আসলে এগুলোর মিনিংটা যদি তুমি বোঝো, এটা পুরো আমাদের লাইফের মিনিং। এখানে আসলে জন কিটস নিজের লাইফটারও ঢুকাইছে, ঠিক আছে। যেমন তার ফ্যানি ব্রাউন যেভাবে ইয়ে করছে, মাঝখানে ওইটা পাবা, দেখবা তোমাদের এই বইয়ে ক্রিটিসিজমের একটা ইয়ে আছে, আমি বলি এই বইটাতে ফলো করলেই পাবা যে 119 পৃষ্ঠায় দেখো ক্রিটিক্যাল কমেন্ট নামের একটা অপশন আছে। এখানে বলছে দা এলুশন, এখানে এলুশন ইউজ করছে, টু বিলাভড ইনভাইটিভলি বিট্রেড দ্য উইকনেস অফ কিডস। জন কিটসের যে দুর্বলতা, এটা হলো কি হয়েছে, সে একটা বিট্রে হয়েছে। কি হয়েছে, হি ইজ নো ডাউট থিঙ্কিং অফ ফ্যানি ব্রাউন, সে ফ্যানি ব্রাউন সম্পর্কে কি করছিল, থিঙ্কিং করছিল। হুম ওভারওয়েলমিং অ্যান্ড ওয়াজ হিজ প্যাশন ফর হার, তার প্রতি তার যে আবেগ আছে, হি সিমস টু হ্যাভ রিগার্ডেড রেদার দেন, আচ্ছা এই জিনিসগুলো আর কি, আইডিয়াল বিউটিগুলা, যে যেই সুন্দর মেয়েরা আছে তাদের মধ্যে আসলে খারাপ জিনিসগুলো আছে, যেগুলো অনেক সময় ধোকা দেয়, ঠিক আছে। তো সে এই জায়গার মধ্যে আসলে ইনডাইরেক্টলি ওই জিনিসগুলো বুঝাইছে, যে বিউটি জিনিসের মধ্যেও খারাপ জিনিস থাকে, তো বিউটিটাও একটা সময় নষ্ট হয়ে যাবো, তার ভিতরে খারাপ জিনিসও নষ্ট হয়ে যাবো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসলে ক্রিটিক্যাল যে কমেন্ট গুলো আছে, সেখানেও দেখবা এটার মেইন মিনিং গুলা বলছে। তো আমরা তো ওগুলা পড়ি না, তো মানে বাংলা বই নিয়ে বসি, তো বাংলা বইয়ে কিন্তু অন্যরকম মিনিং, ঠিক আছে, ওইটা দিয়ে বুঝবা না। তো কবিতার আসল মিনিং যেটা, সেইটা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো আশা করি